8ই সেপ্টেম্বর 2025 কাঠমান্ডুর রাস্তায় রক্তে মাখা 19 জন তরুণ মৃত, 300+ আহত। কারণ সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে লড়াই নয়, এটা জেনজিদের বিদ্রোহ, যা দুর্নীতি ও নেপোটিজমের বিরুদ্ধে। আর এই গল্পটা আমাদের বাংলাদেশের 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে কতটা মিলে যায় তা শুনলে আপনি অবাক হবেন। প্রথমে জানা যাক কেন এই বিস্ফোরণ, কেন জনতা ফেলে ফুঁসে উঠল। নেপালে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের বেকারত্বের হার 20.8%। এটা বাংলাদেশের চেয়েও বেশি। আর যারা চাকরি পাচ্ছে তাদের অধিকাংশই রাজনীতিবিদদের সন্তান বা নেপো কিডস। 4 সেপ্টেম্বর 2025 নেপাল সরকার এমন একটা নতুন নিয়ম জারি করল যেখানে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তাদের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোট 26টি প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া সব একাধারে বন্ধ করে দেওয়া হয়। 3 কোটি জনসংখ্যার দেশে 1.43 কোটি সোশ্যাল মিডিয়া ইউজার, মানে প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট জীবন রাতারাতি শেষ। কিন্তু আসল বিষয়টা আরও গভীর। ঠিক সোশ্যাল মিডিয়া বন্ধের আগেই নেপালের তরুণরা একটি অনলাইন আন্দোলন শুরু করেছিল। নাম ছিল তার নেপো কিডস এক্সপোজ। তারা একের পর এক রাজনীতিবিদদের সন্তান, তাদের বিলাসবহুল যাত্রা, বিদেশি গাড়ির ব্র্যান্ড এবং তাদের পোশাক আশাক নিয়ে ছবি শেয়ার করতে থাকলো। আর একই সাথে দেখতে লাগলো সাধারণ নেপালিদের দুর্দশা, খাদ্য সংকট, বেকারত্ব। হ্যাশট্যাগ নেপো কিড ও নেপো বেবিস গত কয়েকদিন ধরে নেপালে একদম ট্রেন্ডিংয়ে ছিল, ঠিক যেমন আমাদের বাংলাদেশে 2024 সালে হ্যাশট্যাগ কোটা রিফর্ম ট্রেন্ড করছিল। কিন্তু সরকার ঘাবড়ে গেল। তাদের মনে হলো এই অনলাইন আন্দোলন সবচেয়ে বড় আকার নিতে পারে, তাই তারা সরাসরি সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। কিন্তু এই সিদ্ধান্তটাই হয়ে গেল তাদের সবচেয়ে বড় ভুল। জনতা বিস্ফোরণের দিন 8ই সেপ্টেম্বর 2025 সকাল 9টা কাঠমান্ডুর মাইতি ঘর এলাকায় হাজারো তরুণ জড়ো হলো। শুরুটা শান্তিপূর্ণ ছিল। তাদের দাবি ছিল সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়া হোক। কিন্তু এতই দ্রুত এটা আরো বড় আকার নিল, যেখানে চাওয়া হলো দুর্নীতিবাজদের বিচার করো, নেপো কিডসদের সুবিধা বন্ধ করো, এই সরকারের পতন চাই। ঠিক যেমন আমাদের বাংলাদেশে 2024 সালের জুলাই ও আগস্টে ছাত্রদের আন্দোলন হাসিনা সরকারের পতনের দাবিতে পরিণত হয়েছিল। কিন্তু নেপালের পরিস্থিতি আরো দ্রুত খারাপ হলো। বিকালের মধ্যে প্রতিবাদীরা সংসদ ভবনে ঢুকে পড়ল। তখনই পুলিশ কঠোর হয়ে উঠল। যেটা শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল সেটা পরিণত হলো রক্তাক্ত সংঘর্ষে। পুলিশ প্রথমে ওয়াটার ক্যানন ব্যবহার করলো, তারপর শুরু করলো লাঠিচার্জ এবং ক্রমান্বয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট। কিন্তু তখনও তরুণরা পিছু হটল না। তারা পাথর ছুঁড়তে লাগলো এবং পুলিশের গাড়িতে আগুন দিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হলো পুলিশ সরাসরি গুলি চালালো এবং জীবন্ত গোলাবারুদ ছুড়ল। ফলাফল একদিনে 19 জনের মৃত্যু এবং 300+ আহত। আর এই মৃত্যুগুলো আরো বেশি ক্ষোভ তৈরি করল, যেমনটা আমাদের বাংলাদেশে আবু সাঈদের মৃত্যুতে পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নেপালে এই মৃত্যুগুলো আন্দোলনকে আরো বড় আকার দিল। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে সরকার আতঙ্কিত হয়ে পড়ল। 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দিলেন। সেই সাথে সোশ্যাল মিডিয়ার ব্যানও তুলে নিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি। তরুণরা শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগই চায় না, তারা চায় পুরো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। কাঠমান্ডু আর অন্যান্য শহরে রাজনীতিবিদদের বাড়িতে আগুন দেওয়া হলো। দুর্নীতিবাজ নেতাদের অফিসে আক্রমণ করা হলো, ঠিক যেমনটা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস এবং নেতাদের বাড়ি আক্রমণ করা হয়েছিল 5ই আগস্টের পর। পার্থক্য হলো বাংলাদেশের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু নেপালে এখন পর্যন্ত সেনাবাহিনী নীরব। এই আন্দোলনের পেছনে 3টি মূল কারণ ছিল। প্রথমত, অর্থনৈতিক হতাশা। নেপালের যুব বেকারত্ব 20.8%।
আর যারা কাজ পাচ্ছে তাদের বেতন এতই কম যে জীবনযাত্রার খরচও মেটানো যায় না। দ্বিতীয়ত, নেপোটিজম। রাজনীতিবিদদের সন্তান সকল ভালো চাকরি ও সব সুবিধা পাচ্ছে, আর সাধারণ তরুণরা থাকছে তা থেকে বঞ্চিত। তৃতীয়ত, ডিজিটাল স্বাধীনতা। জেনজিদের কাছে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনই নয়, এটা তাদের মত প্রকাশের মাধ্যম, আর সরকার সেটা কেড়ে নিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, তরুণরা দেখছে যে বাংলাদেশের ছাত্ররা সফল হয়েছিল, এর মানে তারাও পারবে। এটাই জেনারেশন জেড এর শক্তি, আর তারা এখন পুরনো রাজনীতি আর মেনে নিতে চায় না। এই মুহূর্তে নেপালের পরিস্থিতি এখনো অস্থির। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু তরুণরা সন্তুষ্ট নয়। তারা চায় পুরো সংসদ ভেঙে নতুন নির্বাচন। কিন্তু এই আন্দোলন শুধু নেপালের বিষয়ই নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ায় জেনারেশন জেড এর জাগরণের অংশ। বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে তরুণরা একটি স্বৈরাচারের সরকার পতন ঘটিয়েছিল। নেপালে সেই একই চেতনা কাজ করছে। আর এই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো, সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট এখন শুধু বিনোদন মাধ্যম নয়, এটি গণতন্ত্রের হাতিয়ার। যে সরকার তরুণদের ডিজিটাল অধিকার কেড়ে নিতে চায়, সেই সরকারের পতন অবশ্যম্ভাবী। নেপালের এই আন্দোলন এখনো চলমান। এর চূড়ান্ত ফলাফল কি হবে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার তরুণরা আর নীরব থাকবে না। আপনি কি মনে করেন, নেপালের এই আন্দোলন সফল হবে? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।